আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের রিটেন কোশ্চেনগুলো সলভ করব। আর আমাদের খুলনা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ফুল প্লেলিস্ট লিংক এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি সরলরেখা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে x - 2y - 7 = 0 এবং 3x - 7y + 5 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্নকারী রেখার সমীকরণ বের করো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই দুটো রেখার ছেদবিন্দু বের করতে হবে। তো ছেদবিন্দু কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যেই বের করতে পারি। এটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো প্রথমেই আমাদেরকে মেনুতে যে একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে x, y = 0 অর্থাৎ ইকুয়েশন নামে একটা অপশন আছে। তো আমরা এই অপশনে যাব। এখানে যাওয়ার জন্য আমাদেরকে এ লিখতে হবে। এ লেখার জন্য আমরা ফার্স্টে আলফাতে চাপ দিব, তারপর মাইনাস, এখানে চাপ দিলে কিন্তু এ চলে আসবে। তাহলেই আমরা ইকুয়েশনে চলে গেলাম। এবার আমাদের কাছে দুটি ইকুয়েশন এসেছে, একটা হচ্ছে সাইমুল ইকুয়েশন, একটা হচ্ছে পলিনোমিয়াল। তো দ্বিঘাত বা ত্রিঘাত অর্থাৎ স্কোয়ার বা কিউব যুক্ত যে সকল সমীকরণ রয়েছে সেগুলো হচ্ছে পলিনোমিয়াল। আর স্কোয়ার ছাড়া অর্থাৎ এক্স, ওয়াই অথবা জেড যুক্ত যে সকল সমীকরণ রয়েছে সেগুলো হচ্ছে সাইমুল ইকুয়েশন। তো আমরা এখানে একে চাপ দিব। তারপর আমাদের জিজ্ঞেস করেছে যে এখানে আননোন কয়টা। দেখতে পাচ্ছ এখানে আননোন হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই। তো এই জন্য আমরা এখানে 2-এ চাপ দিব। আচ্ছা, এবার আমাদেরকে সমীকরণটি তুলতে বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এক্স এবং ওয়াই এক পাশে রয়েছে, ধ্রুবকটাকে কিন্তু সমান চিহ্নের অপোজিট পাশে লিখতে বলতেছে। তাহলে এই সমীকরণটাকে আমাদেরকে মডিফাই করে লিখতে হবে। মানে সিম্পলি এক্স - 2y - 7কে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে +7। একইভাবে এই সমীকরণটাকে আমরা লিখব 3x - 7y = -5। ধ্রুবকগুলোকে সমান চিহ্নের অপর পাশে পাঠিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে আমাদের সমীকরণ। এই সমীকরণগুলো আমরা ক্যালকুলেটরে তুলব। আচ্ছা, তো এক্সের সহগ হচ্ছে এখানে 1। তো এখানে আমরা 1 লিখব। 1 লেখার পরে যদি ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলেই দেখতে পাচ্ছ এক্সের সহগে 1 লেখা হয়ে গেল। এরপর ওয়াই এর সহগ হচ্ছে -2। তো আমরা এখানে -2 লিখব, তারপর ইকুয়াল চিহ্নে চাপ দিব। আর ধ্রুবক হচ্ছে 7। তো 7 লিখে ইকুয়াল চিহ্নে চাপ দিব। আচ্ছা, এবার 2 নম্বর সমীকরণ তুলতে হবে। একই নিয়ম। এখানে এক্সের সহগ হচ্ছে 3। তো 3 চাপ দিয়ে ইকুয়াল দিলাম। তারপর ওয়াই এর সহগ হচ্ছে -7। -7 দিলাম, এরপর ইকুয়াল। তারপর ধ্রুবক হচ্ছে -5। তো -5 দিয়ে ইকুয়াল চিহ্ন দিলাম। আচ্ছা, তো সবগুলো সমীকরণ তোলা হয়ে গেল। এবার যদি আমরা আরেকবার ইকুয়াল চিহ্নে চাপ দিই তাহলে দেখো আমাদের এক্সের মান চলে আসলো। এক্সের মান হচ্ছে 59 এবং ওয়াই হচ্ছে 26। তো আমরা এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম 59 এবং ওয়াই পেয়ে গেলাম 26। অর্থাৎ আমাদের ছেদবিন্দু হচ্ছে 59,26। তো এই ছেদবিন্দু কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্য ছাড়াও বের করতে পারতাম। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা চাইলে অপনয়ন বা প্রতিস্থাপনের মাধ্যমে করতে পারি। তো আমরা এখানে প্রতিস্থাপনটা অ্যাপ্লাই করব। তো দেখো যে এখানে আমরা কিন্তু চাইলে এক্সের মানটা বের করতে পারি। আমাদের যে প্রথম সমীকরণ দেওয়া রয়েছে এখান থেকে যদি আমরা বলি এক্স = তাহলে এই দুটোকে এই পাশে নিয়ে যাব। তো -2y এ পাশে গেলে হবে +2y, আর -7 এই পাশে গেলে হবে +7। এবার এক্সের এই মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। এক্সের এই মানটা আমরা 2 নাম্বার যে সমীকরণ রয়েছে এটাকে আমরা বলতেছি 1 নাম্বার, এটাকে বলতেছি 2 নাম্বার। 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। তাহলে 3 × এক্সের জায়গাতে লিখব 2y + 7। এক্সের জায়গাতে 2y + 7, তারপর -7y + 5 = 0। বাকিটুকু যা আছে তাই লিখে দিলাম। এরপর ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এখান থেকে y এর মানটা পেয়ে যাব। তো ফার্স্টে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দুগুণে 6y, তারপর 3 × 7 = 21 -7y + 5। তো দেখতে পাচ্ছ 6y - 7y এটা করলে আমরা পেয়ে যাব -y। 21 + 5 এটা করলে আমরা পাই +26।
তারপর মাইনাস ওয়াইকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হবে 26 ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো আমরা ওয়াই এর মানটা পেয়ে গেলাম 26। এবার ওয়াই এর মানটা যদি আমরা পুনরায় এক্সের মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু এক্স পাওয়া যাবে। তো এক্সের মানটা হবে 2 ইন্টু ওয়াই, আর ওয়াই হচ্ছে 26 প্লাস 7। তাহলে দেখো 26 দুগুণে হয় 52, 52 যোগ 7, এটা করলে আমরা পেয়ে যাব 59। তো দেখো আমরা কিন্তু এভাবেও একই মান পেয়েছি। তো ছেদবিন্দু কিভাবে বের করতে হয় এটা আমরা ক্যালকুলেটরের সাহায্য ছাড়া এবং ক্যালকুলেটরের সাহায্য নিয়ে দুইভাবেই দেখিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপ শেষ। ছেদবিন্দু বের করার পরে বলা হয়েছে যে রেখাটি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করবে। তো দেখো একটা জিনিস, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এখানে একটা রেখা আঁকলাম। তো প্রশ্ন বলা হয়েছে যে এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই কোণটি যা হবে এই কোণটিও তাই হবে। আচ্ছা, তো সমান কোণ যদি উৎপন্ন করে, অর্থাৎ এই কোণ দুটি যদি সমান হয় তাহলে কিন্তু তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। এই বাহুটাও যা, এই বাহুটাও তাই হবে। আচ্ছা, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এই কোণটা 90 ডিগ্রি। তো এই দুটো কোণ যদি সমান হতে হয় তাহলে অবশ্যই দুটি কোণকে 45 ডিগ্রি করে হতে হবে। এই দুটি কোণ যদি সমান হতে চায় তাহলে অবশ্যই তাদেরকে 45 ডিগ্রি করে হতে হবে, কারণ এটা অলরেডি 90। তো যদি দুইটা 45 হয় এবং এটা 90 হয় তাহলেই কিন্তু একমাত্র তিনটা কোণের সমষ্টি 180 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই কোণটা হবে 135। আমরা জানি যে এই সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 থেকে যদি আমরা এই কোণটা বাদ দেই, অর্থাৎ 180 থেকে 45 বাদ দেই তাহলে কিন্তু এটা 135 চলে আসে। আচ্ছা, একইভাবে আমরা আরেকটা যদি চিত্র আঁকি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা যদি চিত্রটা এদিক বরাবর আঁকতাম তাহলে এখানেও কিন্তু এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 45, এটাও 45, এরকমই হতে হবে। তো আমরা এখান থেকে দুটো কোণ কেন বের করলাম? ঢাল বের করার জন্য। আমরা জানি ঢাল এম ইকুয়াল টু হচ্ছে টেন থিটা। তো এখানে থিটা হচ্ছে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা। তো দেখো এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এম ইকুয়াল টু 10 135, আর 10 135 ডিগ্রি এর মান হচ্ছে -1। যদি আমরা এই রেখার ক্ষেত্রে আসি তাহলে দেখো এখানে যে কোণটা হয়েছে এই কোণটা আমরা যদি চিত্রটা এদিক বরাবর রাখতাম তাহলে যে এই কোণটা আর এই কোণটা কিন্তু একই, দুইটা যদি সমান্তরাল হয় দুটো কোণ কিন্তু সমান হবে। আচ্ছা, তো এই কোণটাও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করা হয়েছে এবং এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এম ইকুয়াল টু হবে 1045, আর 1045 এর মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে দেখো যদি রেখাটি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে রেখাটির ঢাল কিন্তু -1 এবং +1 এই দুটো হতে পারে। তোমরা বলতে পারো যে আমরা তো এখানে নিচে এইভাবে একটা রেখা আঁকতে পারতাম, এভাবে একটা রেখা আঁকতে পারতাম। তো দেখো এই রেখাটি যদি আমরা আঁকি তাহলে এখানে যে ঢাল এখানে একই ঢালই হবে, কারণ এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল হবে, আর সমান্তরাল হলে রেখাদ্বয়ের ঢাল একই থাকে। আচ্ছা, একইভাবে এখানে যদি আমরা রেখা আঁকতাম তাহলে এই রেখার ঢাল যা, এই রেখার ঢালও তাই। তো এজন্য বাকি দুটো আঁকার দরকার নেই। আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে যে বেসিকটা জানতে পারতেছি সেটা হচ্ছে যদি রেখাটি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে তাহলে তাদের ঢাল হবে +-1, +1ও হবে -1ও হবে। আমাদেরকে জাস্ট এখান থেকে এই জিনিসটা বুঝতে হবে যে রেখাটি অক্ষদ্বয়ের সাথে যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে তাদের ঢাল হবে +-1। আচ্ছা, তো এবার আমরা রেখা সমীকরণটাকে লিখতে পারি y = mx + c এভাবে। এরপর যদি আমরা m এর মানটা বসিয়ে দিই তাহলে y = +-x + c। আচ্ছা, এখন দেখো এই রেখাটি কিন্তু ছেদবিন্দুগামী। আমাদের প্রশ্নে বলা ছিল যে এই রেখাটি ছেদবিন্দুগামী হবে, আর ছেদবিন্দুটা ছিল 59,26। তাহলে আমরা এবার এই ছেদবিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে পারি। আমরা রেখাটাকে সিদ্ধ করব 59,26 এই বিন্দু দিয়ে। আচ্ছা, তো ফার্স্টে আমরা প্লাস নিয়ে কাজ করতেছি, y = আমরা প্লাস চিহ্ন নিয়ে কাজ করতেছি। এবার আমরা এটাকে সিদ্ধ করব 59,26 দিয়ে।
তাহলে y এর জায়গায় বসাবো 26 ইকুয়াল টু x এর জায়গায় বসাবো 59 প্লাস c। তাহলে c ইকুয়াল টু পাচ্ছি 26 মাইনাস 59। তো এটা করলে আমরা পেয়ে যাব -33। আচ্ছা, তো এবার c এর মানটা যদি আমরা এই সমীকরণে আবার বসিয়ে দিই তাহলে পাচ্ছি y ইকুয়াল টু x মাইনাস 33। আমরা চাইলে এই পর্যন্ত রেখে দিতে পারি, অথবা এটাকে চাইলে সাজিয়ে লেখা যায় -33 যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে +33, এবং প্লাস ওয়াই যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে -y। জাস্ট আমরা এটাকে এবং এটাকে স্থান পরিবর্তন করেছি। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 33, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। একইভাবে আমরা এবার y ইকুয়াল টু m এর জায়গায় মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। আমরা এখানে প্লাস চিহ্ন নিয়ে কাজ করেছিলাম, এবার আমরা এখানে মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। একইভাবে আমরা এখানে সিদ্ধ করে দিব। তো y এর জায়গায় বসাবো 26 ইকুয়াল টু মাইনাস x এর জায়গাতে বসাবো 59 প্লাস c। তাহলে c এর মানটা বুঝতে পারতেছো, -59 এপাশে গেলে প্লাস হবে, অর্থাৎ 26 প্লাস 59। তো এটা যোগ করলে আমরা পেয়ে যাব 85। তাহলে এবার 85 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে সমীকরণটা হয় y ইকুয়াল টু মাইনাস x প্লাস c এর জায়গায় বসিয়ে দিচ্ছি 85। তো সুতরাং সাজিয়ে লিখতে চাইলে -x এপাশে নিয়ে আসলে +x, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু থাকবে 85। তো এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। আমাদেরকে প্রশ্নে এই দুটো সমীকরণই বের করতে বলা হয়েছিল। একটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল 33, আরেকটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 85। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। চলো এবার 2 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি কনিক থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে যে মূলবিন্দুতে শীর্ষবিন্দু এবং 3,4 উপকেন্দ্র বিশিষ্ট পরাবৃত্তের নিয়ামক ও পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলা নেই যে পরাবৃত্তটা কোন অক্ষের দিকে মুখ করে আছে। আমরা জানি পরাবৃত্তের সমীকরণ কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, আরেকটা হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো যখন y অক্ষের দিকে মুখ করে থাকে তখন আমরা এটা লিখি, আর x অক্ষের দিকে থাকলে এটা। বাট এখানে আমাদের কোনো ক্লু দেওয়া নেই যে আমরা বুঝতে পারবো যে পরাবৃত্তটা কোন দিকে আছে, কোনোটাই কিন্তু আমাদের ক্লু দেওয়া নেই। তো এজন্য আমাদেরকে এই সমীকরণটা লিখতে হবে। আমরা পড়েছিলাম যে SP/PM = E, যেখানে S মানে হচ্ছে উপকেন্দ্র। S মানে হচ্ছে উপকেন্দ্র। আমি এখানে চিত্র এঁকে বোঝাচ্ছি। ধরি এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এটা যদি হয় আমাদের পরাবৃত্ত আর এটা যদি হয় আমাদের নিয়ামক রেখা, তাহলে আর এটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। এটা ধরে নিচ্ছি আমাদের পরাবৃত্তের উপকেন্দ্র। উপকেন্দ্রকে আমরা প্রকাশ করি S দিয়ে, এবং এটার শীর্ষবিন্দু বা উপকেন্দ্রের বিন্দুটাকে আমরা বলতেছি আলফা কমা বিটা। আচ্ছা, আর পরাবৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু সেটাকে আমরা বলতেছি P, আর এর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে SP বলতে বোঝাচ্ছে উপকেন্দ্র হতে এই বিন্দুর যে দূরত্ব সেটা, এটা হচ্ছে আমাদের SP। এবং PM বলতে বোঝাচ্ছে আমাদের এই যে P বিন্দু রয়েছে, P বিন্দু থেকে নিয়ামকের যেই দূরত্ব সেটা হচ্ছে আমাদের PM। x, y বিন্দু হতে নিয়ামকের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের PM। আচ্ছা, তাহলে আমরা SP এবং PM বুঝতে পারলাম, এই দুটো হচ্ছে দূরত্ব। তো এই দূরত্ব দ্বয়ের অনুপাত হচ্ছে সবসময় ধ্রুবক থাকে, এবং এই ধ্রুবকটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। এই ধ্রুবকটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে SP = E × PM। এবার SP মানে আমরা বলেছিলাম S মানে হচ্ছে এই বিন্দু, P মানে হচ্ছে এই বিন্দু। তো SP হলো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি, সেটা হচ্ছে রুট ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ x মাইনাস আলফা তার হোল স্কোয়ার। ভুজদ্বয়ের অন্তর এর স্কোয়ার প্লাস হবে কোটিদ্বয়ের অন্তর। তো কোটি হচ্ছে y এবং বিটা, তাহলে হবে এদের অন্তর তার হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল টু E। এর মানটা আমরা জানি না, তো এর জায়গায় E রেখে দিচ্ছি। এরপর হচ্ছে PM মানে হচ্ছে P বিন্দু হতে নিয়ামক রেখার দূরত্ব। তো নিয়ামক রেখার সমীকরণটাকে আমরা ধরে নিচ্ছি AX
প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দু হতে এই রেখার দূরত্ব বের করব। আমরা জানি কোনো একটা বিন্দু হতে কোনো রেখার দূরত্ব বের করতে হলে প্রথমেই সেই বিন্দুটা দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হয়। তো যদি আমরা x, y দিয়ে এটাকে সিদ্ধ করি তাহলে কিন্তু লাইনটা হয় এরকম ax প্লাস by প্লাস c, এটাই থাকবে। আর এখানে আমরা মডুলাস দিয়ে দিব যেন নেগেটিভ না আসে। নিচে হচ্ছে √ওভার অফ এক্সের সহগ অর্থাৎ a স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ মানে b তার স্কোয়ার। আমরা জাস্ট বিন্দু হতে রেখার দূরত্ব বের করেছি। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব। তো এর জন্য আমরা কি করব, দুই পাশে স্কোয়ার করব। দুই পাশে স্কোয়ার করব, তাহলে এই রুটটা থাকবে না। লাইনটা হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস by প্লাস c তার হোল স্কোয়ার। আর যখন আমরা স্কোয়ার করতেছি তখন কিন্তু এই রুটটাও থাকবে না, এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জাস্ট দুই পাশে স্কোয়ার করেছি। তাহলে এখন আমরা যে সমীকরণটা পেলাম আমরা ডিরেক্ট এই সমীকরণটাই মনে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অর্থাৎ বা অঙ্কটা করতে কম জায়গা লাগবে বা সুবিধা হবে। এটা হচ্ছে যে কোনো কণিকের বেলায় প্রযোজ্য, কণিকটা পরাবৃত্ত হোক অথবা উপবৃত্ত অথবা অতিবৃত্ত হোক, প্রত্যেকটার বেলাতেই আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করতে পারবো। সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস by প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেখানে আলফা কমা বিটা এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, আলফা কমা বিটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। ই মানে আমরা জানি উৎকেন্দ্রিকতা, এবং এ এক্স প্লাস by প্লাস সি ইকুয়াল 0 যে সমীকরণটার কথা বলেছিলাম এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ, আর ই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো আমরা এখান থেকে মনে রাখবো যে কোনো কণিকের ক্ষেত্রে আমাদের যদি আলফা বিটা এবং উৎকেন্দ্রিকতা এবং নিয়ামকের সমীকরণ এই তিনটা জিনিস জানা থাকে তাহলে আমরা যে কোনো কণিকের সমীকরণ বের করতে পারবো। তো দেখো এই প্রশ্নে আমাদের কিন্তু উপকেন্দ্র দেওয়া আছে, এই প্রশ্নে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে, আমাদের জাস্ট নিয়ামক রেখার সমীকরণ লাগবে। কারণ আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 হয়, পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু ই এর মানটা 1 হয়। তো আমাদের এখানে ফার্স্ট অফ অল নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? দেখো আমরা যে চিত্রটা এঁকেছিলাম এটা যদি আমরা খেয়াল করি তো এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত এবং এটাকে আমরা বলি অক্ষরেখা, এটাকে আমরা বলি অক্ষরেখা। এইখানে যে বিন্দুটা রয়েছে এটাকে আমরা বলি শীর্ষবিন্দু। আচ্ছা এখন দেখো প্রশ্নে কিন্তু শীর্ষবিন্দু এর মান দেওয়া ছিল মূলবিন্দু, প্রশ্নে বলা ছিল যে মূলবিন্দুতে শীর্ষবিন্দু, অর্থাৎ এই যে শীর্ষবিন্দু রয়েছে এটার স্থানাঙ্ক হলো 0,0 আর এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। তো আমরা যেহেতু দুইটা বিন্দু জানি তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রথমেই অক্ষরেখার সমীকরণটা বের করতে পারবো। তো নিয়ামক রেখা বের করার পূর্বে আমাদেরকে অক্ষরেখা বের করতে হবে। অক্ষরেখা কোনটা? অক্ষরেখা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটি বিন্দুগামী যে সরলরেখা সেটা। আচ্ছা তাহলে আমরা এখানে অক্ষরেখার সমীকরণটা বের করতেছি। অক্ষরেখার সমীকরণটা আমরা এখন বের করব। তো আমাদের বিন্দুগুলো একটা হচ্ছে শীর্ষবিন্দু হলো 0,0 আর একটা ছিল উপকেন্দ্র যেটা হচ্ছে 3,4। তো এই দুটা বিন্দুগামী যে রেখা সেটাই হচ্ছে অক্ষরেখা। আচ্ছা তো দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ আমরা বের করতে পারি এভাবে, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে জাস্ট আমরা বিন্দুগুলো বসিয়ে দিব। তো প্রথম যে বিন্দু রয়েছে এটাকে আমরা বলতে পারি x1, y1, আর পরে যে বিন্দুটা রয়েছে এটাকে আমরা বলতে পারি x2, y2। তো বুঝতেই পারতেছো y1 এবং x1 এর জায়গায় 0 বসাতে হবে, তো আমরা জিরোগুলো বসাচ্ছি না, শুধুমাত্র y/x লিখতেছি ইকুয়াল টু y2 x2, এর জায়গায় বসবে 4/3, এটা হচ্ছে y2 এটা হচ্ছে x2, তাহলে এখানে 4 এখানে 3, আর বিয়োগ করতে হবে y1 x1 যেগুলো হচ্ছে 0, এই জন্য আমরা 0 আর লিখছি না। তো এরপরে যদি আমরা আর গুণন করি তাহলে 4x ইকুয়াল টু 3y, তাহলে পেয়ে যাব 4x ইকুয়াল টু 3y, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অক্ষরেখা সমীকরণ।
এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। এবার এটা আমরা কেন বের করলাম, দেখো আমাদের যেই নিয়ামক রেখা ছিল, অর্থাৎ এই রেখাটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা কিন্তু অক্ষরেখার উপরে লম্ব। নিয়ামক রেখাটা অক্ষরেখার উপরে লম্ব। তো আমরা যদি কোনো একটা রেখার সমীকরণ জানি, সেখান থেকে তার লম্ব রেখার সমীকরণটাও ইজিলি বের করা যায়। নিয়মটা হচ্ছে এক্সের সহগ ওয়াইয়ের সাথে লিখতে হবে এবং ওয়াই এর সহগ এক্সের সাথে লিখতে হবে, অর্থাৎ সহগগুলো এক্সচেঞ্জ করতে হবে। তাহলে আমরা এক্সের জায়গায় লিখব 3, এক্সের সাথে লিখব 3 এবং ওয়াই এর সাথে লিখব 4, অর্থাৎ 4y। আমরা সহগগুলো এক্সচেঞ্জ করলাম। তারপর হচ্ছে মাঝখানে যে চিহ্ন থাকবে সেটাকেও চেঞ্জ করতে হবে। প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস লিখতে হবে। ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দেওয়ার পর এখানে আমরা কি লিখব, এখানে দেখো নিয়ামকটা যেই বিন্দুগামী, এই রেখাটা যেই বিন্দুগামী হবে সেই বিন্দু দিয়ে আমরা এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করলে যা আসে সেটা আমরা এখানে লিখব। আচ্ছা, তো দেখো নিয়ামকটা কিন্তু এই বিন্দু দিয়ে যায়, আমাদেরকে এবার এই বিন্দুটা বের করতে হবে। এখন এই বিন্দুটা আমরা কিভাবে বের করব, নিয়ামকের পরাবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের যে দূরত্ব সেটাকে আমরা বলি এ। একইভাবে শীর্ষবিন্দু হতে নিয়ামকের, এটা হচ্ছে পাদবিন্দু, পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর দূরত্ব কিন্তু এ। এই দুটো দূরত্ব পরাবৃত্তের ক্ষেত্রে সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা এখানে যে বলতে চাচ্ছি যে আমাদের যে দুটো বিন্দু রয়েছে, একটা হচ্ছে পাদবিন্দু, যেটা আমরা জানি না, সেটাকে আমরা ধরতেছি এ কমা বি। পরাবৃত্তের যে পাদবিন্দু রয়েছে সেটাকে আমরা বলতেছি এ কমা বি। এরপরে মধ্যবিন্দু হচ্ছে 0,0 আর উপকেন্দ্র হচ্ছে আমাদের 3,4। আমরা বলতে চাচ্ছিলাম যে এই দুটো বিন্দুর, এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে সুতরাং আমরা বলতে পারি এভাবে যে সুতরাং a + 3 / 2 = 0। আমরা কিন্তু মধ্যবিন্দু এভাবে বের করি, a + 3/2 = 0 হবে। একইভাবে b + 4 / 2 = 0 হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। দেখো 0 আর 2 যদি আমরা আর গুণন করি তাহলে কিন্তু 0ই আসে, আর +3 এ পাশে গেলে হবে -3। একইভাবে আমরা এখান থেকে b এর মানটা বের করব। 0 আর 2 গুণ করলে 0 আসে এবং +4 এ পাশে গেলে হবে -4। তো আমরা যে a এর মান আর b এর মান পেলাম, অর্থাৎ আমাদের বিন্দুটা হচ্ছে -3, -4, এটা হচ্ছে পরাবৃত্তের পাদবিন্দু, অর্থাৎ পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তো আমরা এবার এই বিন্দুটা দিয়ে এই রেখাকে সিদ্ধ করব। তো সিদ্ধ করলে আসবে এক্সের জায়গায় -3 বসাবো। তো এখানে -3 বসালে 3 গুণ -3 -9। একইভাবে ওয়াই এর জায়গাতে বসাবো -4, তাহলে আসবে -4 × 16, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -25। সুতরাং আমরা নিয়ামকের সমীকরণটা পেয়ে গেলাম 3x + 4y -25, এপাশে গেলে হবে +25 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হলো আমাদের নিয়ামকের সমীকরণ, এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তো দেখো আমাদের মেইন পার্টটা কিন্তু শেষ। এবার প্রশ্নে বলা ছিল যে নিয়ামক, আমাদের প্রশ্নে বলা ছিল যে নিয়ামক এবং পরাবৃত্ত এই দুটো সমীকরণই বের করতে বলেছিল। তো আমরা কিন্তু নিয়ামকের সমীকরণ বের করে ফেলেছি, এবার পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। তো পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আমরা এই সূত্রটা শিখেছিলাম, যেখানে আলফা বিটা উপকেন্দ্র ছিল, ই এর মান তো 1 হবে পরাবৃত্তের ক্ষেত্রে, আর এখানে আমরা বসাবো নিয়ামকের সমীকরণটা। তাহলে আমরা এবার সূত্রটা যদি এখানে লিখতে চাই, তাহলে সূত্র ছিল x - আলফা, যেটা ছিল উপকেন্দ্র, আর উপকেন্দ্র ছিল আমাদের 3,4। তাহলে আলফা হলো 3 প্লাস y - বিটা, বিটা হলো 4 ইকুয়াল টু ছিল ই স্কোয়ার। আমরা বলেছি যে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হলো 1, তো এখানে ই না লিখলেও হবে। আচ্ছা, আর এখানে ছিল পরাবৃত্তের যে সমীকরণ সেটার হোল স্কোয়ার, অর্থাৎ 3x + 4y + 25 তার হোল স্কোয়ার। নিচে হবে x এর সহগ অর্থাৎ 3 স্কোয়ার প্লাস y এর সহগ অর্থাৎ 4 স্কোয়ার। আচ্ছা, এরপর এটাকে জাস্ট আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কিন্তু সমীকরণটা চলে আসে, অথবা এই পর্যন্ত রেখে দিলেও হয়। আমরা এটা সিম্পলিফাই করেই দেখাচ্ছি।
এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখো 3 কি স্কোয়ার করলে 9 আর 4 কি স্কোয়ার করলে হয় 16, তো 16 যোগ 9 এখান থেকে আমরা কিন্তু 25 পাচ্ছি, অর্থাৎ নিচে হবে 25, তো আমরা এটাকে 1/25 লিখতে পারি। এবং এখানে আমাদেরকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র লিখতে হবে। তো সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো 25 কি স্কোয়ার করলে আমরা পাবো 625, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2ab, তো 2ab করলে আমরা পাবো 3 4 12, 12 দুগুণে 24xy প্লাস হচ্ছে 2bc, তাহলে 25 দুগুণে 50 আর 4 50 আমরা পাবো 200, তাহলে 200y। এরপর হচ্ছে প্লাস 2ca, তাহলে 25 দুগুণে 50 এবং 3 50 হবে 150x। আশা করি সূত্রটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা এখানে জাস্ট a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তো আমাদের জায়গা খুব কম রয়েছে, আমরা এখানে এক লাইনে করে দিব এবার ক্যালকুলেশনটা। তো দেখো আমাদের কি করতে হবে, 25 দিয়ে এই সবাইকে গুণ করতে হবে এবং একই সাথে এগুলো যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ করতে হবে। তো দেখো 25 ইন্টু এক্স স্কোয়ার, এটা করলে আমরা পাবো 25x স্কোয়ার, আর এ পাশে রয়েছে 9x স্কোয়ার, এটা কিন্তু এ পাশে আসলে বিয়োগ হবে, তাহলে 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এটা করলে আমরা পাবো 16x স্কোয়ার। তারপর আমরা ওয়াই স্কোয়ারের কাজটা করি, এখানে থাকবে 25y স্কোয়ার আর এখানে রয়েছে 16y স্কোয়ার, তো 25y স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার, এটা করলে আমরা পাবো 9y স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি, বা এটা সিরিয়ালে লিখলে হয় বা নর্মালি লিখলে হচ্ছে, আমরা এখানে 25 গুণ 6 করি, 6 গুণ 25 করলে আমরা পাবো 150, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 150x। আচ্ছা, এই যোগ বিয়োগটা আমি এখানে ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। 25 গুণ 6 করার ফলে কিন্তু আমরা এখানে মাইনাস 150 পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম মাইনাস 150, আমরা এখানে পেলাম মাইনাস 150 এবং আমাদের এই পাশেও রয়েছে প্লাস 150, যেটা এই পাশে গেলে হবে মাইনাস 150, তাহলে আগের মাইনাস 150 আর নতুন করে মাইনাস 150 দুটো মিলে কিন্তু মাইনাস 300 হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি মাইনাস 300x। তারপরে দেখো এখানে রয়েছে 16 এবং 9, 16 আর 9 যোগ করলে পাবো 25, 25 গুণ 25 করলে পাবো 625। আচ্ছা, তো এখানে আমরা পেলাম 625, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 625 রয়েছে, তো এই পাশের প্লাস 625, এই পাশেও কি আমাদের প্লাস 625, এগুলো কিন্তু কাটাকাটি যাবে দুই পাশ থেকে। আচ্ছা, তারপরে ওয়াই স্কোয়ার আমরা লিখেছি, এরপর 25 গুণ 8, আমরা যদি 25 গুণ 8 করি তাহলে 25 গুণ 8, এটা করলে আমরা পেয়ে যাব 200, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 200। তো এটা আমরা ক্যালকুলেটরে তুলে নিচ্ছি, আমরা এই পাশ থেকে পেলাম মাইনাস 200y পেয়েছি এবং এখানে রয়েছে প্লাস 200y, এটা এই পাশে গেলে হবে মাইনাস 200, তো মাইনাস 200 আরও মাইনাস 200, এটা করলে কিন্তু মাইনাস 400y চলে আসে। আচ্ছা, তো আমরা সবগুলো লিখেছি, শুধুমাত্র আমাদের এখানে xy লেখাটা বাকি ছিল, তো প্লাস 24xy, এটা এই পাশে গেলে হবে মাইনাস 24xy ইকুয়াল টু, সব কিছু যেহেতু নিয়ে এসেছি তো এখানে ইকুয়াল টু হবে 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। আমাদেরকে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলেছিল এবং নিয়ামক রেখা বের করতে বলেছিল। আমাদের উত্তর হচ্ছে এইটা এবং এটা। আশা করি সবাই সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নটি এসেছে যোগজীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স, এবং লিমিট দেওয়া আছে π/3 থেকে π/2। তো এটা করার জন্য আমাদেরকে দুটি সূত্র জানা লাগবে। সূত্রগুলো হচ্ছে সাইন 2x এর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 2tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। একইভাবে cos 2x এর একটা সূত্র আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে
ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। তো খেয়াল করলে দেখতে পাবে এখানে সাইনের মধ্যে যে কোণটা রয়েছে সেটা কিন্তু এখানে গিয়ে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এখানে 2x ছিল তাই এখানে x হয়েছে, এখানেও x। যদি এখানে 4x থাকতো তাহলে এখানে কিন্তু 2x হতো, আর যেহেতু এখানে রয়েছে শুধু x তাহলে অর্ধেক হয়ে এখানে কিন্তু x/2 হবে। আচ্ছা, আমরা এবার অঙ্কটা শুরু করতেছি। তাহলে আমাদের নিচে হচ্ছে π/3, এখানে হচ্ছে π/2, এখানে dx, তারপর হচ্ছে 1 প্লাস আমরা এখানে একবারে sin 2x এর সূত্রটা অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ এই সূত্রটা লিখব। তাহলে 2 10, আমরা বলেছিলাম যে কোণটা অর্ধেক হবে, তো এখানে যেহেতু x রয়েছে এই কোণটা অর্ধেক হয়ে হবে x/2। তাহলে এখানে লিখতেছি 2 10 x/2, নিচে হবে 1 প্লাস 10 স্কোয়ার x/2, তারপর হচ্ছে মাইনাস cos x। তো cos x এর জায়গায় আমরা লিখব 1 মাইনাস 10 স্কোয়ার x/2 আর নিচে লিখব 1 প্লাস 10 স্কোয়ার x/2। আচ্ছা, তো এবার বুঝতে পারতেছো লসাগু হবে 1 প্লাস 10 স্কোয়ার x/2। তো আমরা লসাগু না করে একটা কাজ করব, এটা হচ্ছে লব এবং নিচের পুরোটা হচ্ছে হর। তো আমরা লব এবং হরের সবাইকে এই জিনিসটা দিয়ে গুণ করব, লব ও হরকে আমরা এটা দিয়ে গুণ করব। তাহলে আমাদের লাইনটা হয় লবের মধ্যে এটা চলে আসবে 1 প্লাস 10 স্কোয়ার x/2। হরকে যখন আমরা গুণ করব তো ফার্স্টে হচ্ছে 1কে আমরা এটা দিয়ে গুণ করতেছি, তাহলে কিন্তু এটাই হবে 1 প্লাস 10 স্কোয়ার x/2 হবে। প্লাস আমরা যখন এই রাশিটাকে এই জিনিসটা দিয়ে গুণ করব তখন বুঝতে পারতেছো যে 1 প্লাস 10 স্কোয়ার x/2 উপরে চলে আসবে, উপরে আর নিচে এটা কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র 2 10 x/2। এরপর মাইনাস আমাদেরকে এইখানেও গুণ করতে হবে, তাহলে গুণ করলে কিন্তু এই জিনিসটা কাটাকাটি গিয়ে শুধুমাত্র উপরে যা আছে তা থাকবে, অর্থাৎ 1 মাইনাস 10 স্কোয়ার x/2 থাকবে। এবার দেখো আমাদের কিন্তু শুরুতে মাইনাস ছিল, তাই মাইনাস দিয়ে সবাইকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে। আর এখানে ছিল আমাদের dx এবং লিমিটটা আমরা দিয়ে দিব π/3 থেকে π/2। এরপর দেখো আমরা কিন্তু 1 প্লাস 10 স্কোয়ার x/2 এর জায়গায় লিখতে পারি sec স্কোয়ার x/2, এটা আমাদের ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা, নিচে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটাকাটি যায়, 10 স্কোয়ার x/2 আর এখানেও রয়েছে 10 স্কোয়ার x/2, যোগ করলে হবে 2 10 স্কোয়ার x/2, তারপর হচ্ছে প্লাস 2 10 x/2 আর লিমিট হচ্ছে π/3 থেকে π/2। তো এবার দেখো আমাদের হরে রয়েছে 10 এর ফাংশন এবং লবে রয়েছে sec স্কোয়ার। তো আমরা যদি 10xকে z ধরে নেই তাহলেই কিন্তু sec স্কোয়ার x চলে আসে। তো আমরা এখানে সাইডে লিখতেছি যে ধরি 10x/2 ইকুয়াল টু z, আমরা 10x/2কে z ধরে নিচ্ছি। এবার দুই পাশে ddx করব, তো 10xকে ddx করলে আসে sec স্কোয়ার x। তো এখানে x/2 রয়েছে তাই x/2 লিখেছি। তো এখন ddx করার সময় যখন x এর কোনো সহগ থাকে সেই সহগ দিয়ে গুণ করতে হয়। দেখতেই পাচ্ছ এখানে x এর সহগ হচ্ছে হাফ, তো আমরা এটাকে হাফ দিয়ে গুণ করব, ইকুয়াল টু এই পাশে ddx করলে হবে dz/dx। আচ্ছা, এরপর এখানে dx ভাগ আকারে আছে, এপাশে আসলে গুণ হবে এবং 2 ভাগ আছে এপাশে গেলে গুণ হবে, তাহলে হলো 2dz। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে উপরে sec স্কোয়ার x/2, উপরে যে আমাদের রয়েছে sec স্কোয়ার x/2 dx, এর জায়গায় আমরা লিখতে পারি 2dz। তো আমরা এখানে লিখে দিচ্ছি 2dz আর নিচে 2 এর জায়গায় 2 লিখলাম 10 স্কোয়ার x/2, তাহলে এখানে আমরা লিখব z স্কোয়ার প্লাস 2 10 x/2, তো এখানে লিখব 2z। তো যেহেতু আমরা চলক চেঞ্জ করেছি আমাদেরকে কিন্তু লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো
তো লিমিটটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এক্স চলকের বেলায় আমাদের লিমিট ছিল π/3 এবং π/2। তো এই লিমিটগুলো আমরা এই লাইনে বসাবো, তাহলেই জেডের মানগুলো পেয়ে যাব। তো π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা যদি এখানে এক্সের জায়গায় 60 ডিগ্রি বসাই তাহলে 60/2 30 হয়ে যায়। তাহলে 1030 এর মান হচ্ছে 1/√3। এরপর যদি আমরা π/2 অর্থাৎ 90 ডিগ্রি বসাই এখানে, তাহলে 90/2 এটা হবে 45 ডিগ্রি। আর 1045 ডিগ্রি এর মান হচ্ছে 1। তাহলে আমাদের লিমিট যেখানে π/3 ছিল সেখানে আমরা লিখব 1/√3, অর্থাৎ আমাদের লোয়ার লিমিটটা হবে 1/√3, এবং যেখানে π/2 ছিল সেখানে লিখব 1, অর্থাৎ আপার লিমিটটা হচ্ছে 1। তো লিমিট দেওয়া শেষ। এরপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু হর থেকে 2 কমন নিতে পারি। আমরা যদি হর থেকে 2 কমন নিই তাহলে উপরের 2 এবং নিচের 2 কাটাকাটি যাবে। তাহলে আমাদের লাইনটা হবে উপরে থাকবে dz, নিচে থাকবে z² প্লাস z। লব এবং হর থেকে আমরা 2 কেটে দিলাম, আর লিমিটটা ছিল 1/√3 এবং এখানে 1। তো যেহেতু আমাদের হরের মধ্যে দ্বিঘাত রাশি চলে এসেছে, তো আমরা এখানে a+b² অথবা a-b² এই সূত্রগুলো বানানোর চেষ্টা করব। তো সূত্র ছিল আমাদের a² প্লাস 2a ইন্টু b। তো দেখো আমাদের কিন্তু এখানে শুধু z ছিল, আমরা এখানে অতিরিক্ত 2 নিয়ে এসেছি। তো ব্যালেন্স করার জন্য আমাদেরকে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 2 এবং এই 2 কাটাকাটি গিয়ে শুধু z থাকবে। তো a² প্লাস 2ab প্লাস হবে b²। তো দেখতে পাচ্ছ সূত্র বানাতে গিয়ে কিন্তু আমরা এই জিনিসটা এক্সট্রা যোগ করেছি। তো ব্যালেন্স করার জন্য আমাদেরকে আবার ½ অবশ্যই বিয়োগ করতে হবে। আচ্ছা, তো এবার উপরে হবে dz আর নিচে এইখান থেকে এই পর্যন্ত a+b² এর সূত্র হয়। তাহলে লিখে দিচ্ছি a+b² মাইনাস ½²। আচ্ছা, আর আমাদের লিমিটটা ছিল 1/√3 থেকে 1, 1/√3 থেকে 1। তাহলে এবার দেখো আমাদের যে ফরম্যাটটা চলে এসেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেট 1/x² মাইনাস a²। এই পুরোটাকে আমরা x বলতেছি। সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x² মাইনাস a²। তো এটার সূত্র আমরা পড়েছিলাম 1/2a লন মডুলাস অফ, উপরে ছিল x মাইনাস a আর নিচে ছিল x প্লাস a প্লাস হচ্ছে c। তো আমাদেরকে এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এক্সের জায়গায় আমরা বসাবো z প্লাস হাফ, আর এর জায়গাতে বসাবো শুধুমাত্র হাফ। তাহলে প্রথমে লিখতে হবে 1/2 ইন্টু a, এর মানটা হচ্ছে হাফ, তো এখানে লিখে দিলাম হাফ। তারপর হচ্ছে লন, উপরে হবে x মাইনাস a অর্থাৎ x মাইনাস a, আর নিচে হবে x প্লাস a। আচ্ছা, তো আমাদের যেহেতু লিমিট রয়েছে তো এই জন্য আমরা প্লাস c লিখব না, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে লিখব আপার লিমিট অর্থাৎ 1, আর নিচে লিখব লোয়ার লিমিট অর্থাৎ 1/√3। তো এখানে দেখতে পাচ্ছ 2 এবং হাফ কিন্তু কাটাকাটি যায়, সো বাইরে 1 থাকে, তো এটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে প্লাসের হাফ এবং মাইনাসের হাফ কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকতেছে লন মডুলাস অফ, উপরে থাকতেছে z আর নিচে দেখো z প্লাস হাফ, এটা করলে আমরা পেয়ে যাব 1। তাহলে এখানে লিখতেছি z প্লাস 1। আর আমাদের লিমিটটা ছিল, আপার লিমিট ছিল 1, লোয়ার লিমিট ছিল 1/√3। এখন আমরা জাস্ট লিমিটটা বসিয়ে দিব। তো ফার্স্টে আপার লিমিট বসাবো, তাহলে উপরে 1 নিচে 1 বসাবো, তাহলে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, অর্থাৎ উপরে 1 নিচে 1 আর 1 যোগ করলে 2 আসে। মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাবো যেটা হচ্ছে 1/√3। তো এখানে 1/√3 বসালে আসবে এখানে 1/√3, আর এখানে আসবে 1/√3 প্লাস
1। এরপর আমরা এটাকে চাইলে আরও সিম্পলিফাই করতে পারি। তো শুরুতে লিখে দিচ্ছি লন হাফ মাইনাস, এটাকে সিম্পলিফাই করতে চাইলে আমরা উপরে আর নিচে √3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের লাইনটা হয় √3 দ্বারা গুণ করলে উপরে থাকবে শুধুমাত্র 1 আর নিচে থাকবে 1 প্লাস √3 ইন্টু 1 অর্থাৎ √3। আচ্ছা, এরপর আমরা জানি লগ অথবা লন যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, একবার লন লিখব এবং এই দুটোকে ভাগ করে দিব। তাহলে আমাদের উপরে হবে 1/2 আর নিচে হবে 1/1 প্লাস √3। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এখানে একাধিক ভাগ রয়েছে, তো আমরা একবারে গুণ করে যদি উল্টিয়ে দিই, একবারে সাজিয়ে লিখলে আমাদের লাইনটা দাঁড়ায় উপরে হবে 1 প্লাস √3 আর নিচে হবে 2। তো এটা হচ্ছে আমাদের যৌগটির উত্তর। তো আমাদের উত্তরটা সঠিক হয়েছে কি না এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে চেক করে দেখতে পারি। তো এটা যেহেতু একটা ত্রিকোণমিতিক ফাংশন, আমরা ফার্স্ট অফ অল প্রশ্নটা এখানে উঠিয়ে নিব। আমাদের প্রশ্নটা ছিল ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি রয়েছে এখানে। মনে রাখবে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে অ্যাঙ্গেল ইউনিট থাকবে সেটাকে রেডিয়ান মোডে থাকতে হবে। দেখতে পাচ্ছ আমারটা কিন্তু অলরেডি এখানে আর লেখা আছে, তার মানে রেডিয়ান মোডে আছে। তো যদি আমাদেরটা ডিগ্রি মোডে থাকে তাহলে আমরা শিফট এরপর মেনুতে চাপ দিয়ে 2 নম্বরে অ্যাঙ্গেল ইউনিট রয়েছে, তো 2-এ চাপ দেব। এরপর এখান থেকে 2 নাম্বারটা অর্থাৎ রেডিয়ান সিলেক্ট করব। এবার আমরা সিম্পলি এই সম্পূর্ণ রাশিটাকে ক্যালকুলেটরে তুলে ফেলব। তাহলে ফার্স্টে ইন্টিগ্রেশন, এরপর ভগ্নাংশ, উপরে হচ্ছে আমাদের 1 আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, তারপর হচ্ছে মাইনাস কজ এক্স। তাহলে এখানে হচ্ছে আমাদের কজ এক্স। এরপর আমরা লিমিটটা বসাবো, লিমিটটা হচ্ছে π/3, তো আমরা এখানে লিখে দিচ্ছি π/3 এবং আপার লিমিট হচ্ছে π/2 অর্থাৎ π/2। তাহলে এবার যদি আমরা ইকুয়াল চিহ্নে ক্লিক করি তাহলে আমাদের মানটা চলে আসে 0.311। তো আমরা বের করব যে আমাদের উত্তরে যে রাশিটা আমরা পেয়েছি সেটার মানও ঠিক এটা আসে কি না। তো আমাদের উত্তর ছিল এটা লন 1 প্লাস √3/2। তো আমরা এই রাশিটা ক্যালকুলেটরে তুলে দেখব এখন। তাহলে এখানে লিখে দিচ্ছি লন, উপরে হচ্ছে আমাদের 1 প্লাস √3 নিচে হচ্ছে 2। এবার যদি আমরা ইকুয়াল চিহ্ন দিই তাহলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একই মানই এসেছে। আমাদের আগের রেজাল্টটা ছিল 0.311, এটাও কিন্তু একই মান এসেছে। তাহলে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তো আশা করি সবাই এই ম্যাথটাও বুঝেছো। 4 নম্বর কোশ্চেনে 2টা ম্যাথ এসেছিল। তো চলো ফার্স্টে প্রথম ম্যাথটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টরের মান দেওয়া আছে এবং বলা হয়েছে যে এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো বুঝতেই পারতেছো ফার্স্ট অফ অল আমাদেরকে এ ও বি এর লব্ধি বের করতে হবে। তো আমরা জানি যদি দুটি ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের যোগফলই হচ্ছে তাদের লব্ধি। আচ্ছা, তো এখন আমাদের এ আর বি দেওয়া হচ্ছে, আমরা জাস্ট এই দুটো ভেক্টরকে যোগ করব। তো 3i - i এটা করলে আমরা পেয়ে যাব 2i। এরপর 2j + j এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 3j। এরপর হচ্ছে -2 - 4 তাহলে -6k। এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। এরপর বলা হয়েছে লব্ধি ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এই ভেক্টর যেদিকে কাজ করছে ঠিক এই দিকেই একক ভেক্টর নির্ণয় করো। তো আমাদের জাস্ট এখানে একক ভেক্টর বের করতে হবে। আমরা জানি একক ভেক্টর বের করার নিয়ম হচ্ছে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা। লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করতে বলা হয়েছে, তো আমরা লব্ধি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, তাহলেই একক ভেক্টর পেয়ে যাব। তো আর ভেক্টর হচ্ছে 2i + 3j - 6k ভাগ হচ্ছে এটার মান। তো এটার মান হচ্ছে √2² + 3² প্লাস হচ্ছে -6 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরে হলো 2i + 3j - 6k।
এবং আমরা যদি এখানে সবগুলোকে স্কোয়ার করি তাহলে 2কে স্কোয়ার করলে 4, আর এখানে আসে 36, 36 আর 4 40, এবং এখানে পাই 9। তো 40 আর 9 করলে আমরা পেয়ে যাচ্ছি 49। তার মানে এখানে কিন্তু আমরা 7 পেয়ে গেলাম। এই পর্যন্ত করলেই হয়, বা আমরা চাইলে এটাকে সেপারেট করে লিখতে পারি, অর্থাৎ 2/7 লিখতে পারি। 2/7 আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 3/7 জে ক্যাপ, 3/7 জে ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস 6/7 কে ক্যাপ, 6/7 কে ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সারটা। চলো এবার খ নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। এটা এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। প্রশ্নে বলা হয়েছে যে y ইকুয়াল tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax হলে dy/dx নির্ণয় করো। তো এটা করার পূর্বে আমরা ফার্স্ট অফ অল এই রাশিটাকে সিম্পলিফাই করব। আমরা একটা সূত্র শিখেছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা এই ফর্ম্যাটটাকে এই ফর্ম্যাটে নিয়ে আসার চেষ্টা করব, তারপরে এর জায়গায় এই সূত্রটা লিখে ফেলব। তো দেখতে পাচ্ছ এখানে নিয়ে আসার জন্য আমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল 1 বানাইতে হবে, আর এখানে রয়েছে b। তো b এর জায়গায় 1 বানাতে হলে সবাইকে b দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখে নিচ্ছি যে আমাদের দেওয়া রয়েছে y সমান সমান tan ইনভার্স, যে রাশিটা দেওয়া রয়েছে আমরা একবারে সবাইকে b দিয়ে ভাগ করে দিব। তো সবাইকে যদি b দিয়ে ভাগ করা হয় তাহলে হবে a/b প্লাস, এটাকে b দিয়ে ভাগ করলে b কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র x। এখানেও b দিয়ে ভাগ করলে b/b কাটাকাটি গিয়ে 1 হবে, এবং মাইনাস এখানে b দিয়ে ভাগ করলে হবে a/b ইন্টু x। এবার এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তো দেখতেই পাচ্ছ tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের x, দ্বিতীয়টা হচ্ছে y। তো এবার এটার জায়গায় আমরা লিখতে পারি tan ইনভার্স, এই জিনিসটা লিখতে পারি tan ইনভার্স x অর্থাৎ tan ইনভার্স a/b প্লাস tan ইনভার্স y অর্থাৎ x। তো আমরা এখানে প্রথমটাকে x বলবো আর পরেরটাকে y বলবো। তো y এর আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা dy/dx বের করব। তো যদি আমরা দুই পাশে ddx করে দেই তো দেখতেই পাচ্ছ প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। তো যে কোনো ধ্রুবককে ddx করলে কিন্তু 0 আসে, তো এটা আর লিখছি না। এরপরে রয়েছে tan ইনভার্স x। তো tan ইনভার্স xকে ddx করলে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু সরাসরি সূত্র। তো এটাই হচ্ছে আমাদের dy/dx এর মান। প্রশ্নে এটাই বের করতে বলা হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। চলো এবার 5 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। এই প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে এসেছে এবং এটা কিন্তু একটা সূত্রের প্রমাণ। তো এটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে পারি। আমরা লিখে নিচ্ছি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু cot 3a। তো cot 3a কে আমরা চাইলে ভেঙে লিখতে পারি 2a প্লাস a। এবার আমাদেরকে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে cot a প্লাস b। এটাকে আমরা a বলতেছি, এটাকে আমরা b বলতেছি। তো আমরা শিখেছিলাম যে cot a প্লাস b এর সূত্র হচ্ছে cot a cot b মাইনাস 1, অর্থাৎ cot 2a ইন্টু cot a, তারপর হবে মাইনাস 1, আর নিচে হবে cot a প্লাস cot b। নিচে হচ্ছে cot a প্লাস cot b। আচ্ছা, তো এখানে a হবে। তো বুঝতে পারতেছো এবার আমাদেরকে cot 2a এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো cot 2a এর যে সূত্র সেটা হচ্ছে উপরে হচ্ছে cot স্কোয়ার a মাইনাস 1 এবং নিচে হচ্ছে 2 cot a। আচ্ছা, এটা হচ্ছে cot 2 এর সূত্র। এর সাথে গুণ আকারে রয়েছে cot a, তো ইনটু cot a, তারপর হচ্ছে মাইনাস 1। নিচে দেখো আবারও কিন্তু cot 2a রয়েছে। তো আমরা এই সূত্রটা আবারও নিচে লিখব। তাহলে cot স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a, এরপর হচ্ছে প্লাস cot a। তো এবার আমরা চাইলে উপরে এবং নিচে লসাগু করতে পারি, অথবা দেখতে পাচ্ছ যে উপরেও লসাগু 2 cot a, নিচেও লসাগু 2 cot a।
তো আমরা একবারে সবাইকে 2 cot a দ্বারা গুণ করে দিব। তাহলে উপরে আমাদের যে জিনিসটা রয়েছে এটাকে যখন আমরা ফার্স্টেরটাকে যখন 2 cot a দ্বারা গুণ করব, তাহলে এইখানে 2 cot a এবং নিচে 2 cot a কিন্তু কাটাকাটি যাবে, থাকবে এইটা এবং এইটা। আচ্ছা, তাহলে cot a দ্বারা এবার cot স্কোয়ার a মাইনাস 1কে গুণ করতে হবে। আচ্ছা, আমি ভেঙে লিখছি, তাহলে হবে cot স্কোয়ার a মাইনাস 1 ইন্টু cot a, তারপর মাইনাস, আমরা কিন্তু বলেছিলাম যে এখানে আমরা সবাইকে 2 cot a দ্বারা গুণ করতেছি, তাহলে 1কেও গুণ করতে হবে 2 cot a দ্বারা। আচ্ছা, নিচে যদি 2 cot a দ্বারা গুণ করি তাহলে থাকবে cot স্কোয়ার a মাইনাস 1 প্লাস এর সাথে 2 cot a গুণ করলে হবে 2 cot স্কোয়ার a। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে cot a দিয়ে সবাইকে গুণ করতে হবে, তাহলে লাইনটা হয় cot কিউব a মাইনাস cot a ইন্টু 1 অর্থাৎ শুধু cot a। এরপর রয়েছে মাইনাস 2 cot a মাইনাস 2 cot a। আর একই সাথে যদি আমরা নিচে যোগ করে দিই তাহলে দেখতে পাচ্ছ cot স্কোয়ার a প্লাস 2 cot স্কোয়ার a, তাহলে এইখানে হবে 3 cot স্কোয়ার a, তারপর হচ্ছে মাইনাস 1। এবার লাস্ট লাইন আমাদের, এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করে দিব, তাহলে উপরে থাকে cot কিউব a, এরপর হচ্ছে মাইনাস cot a মাইনাস 2 cot a, তাহলে হয় মাইনাস 3 cot a, এবং নিচে থাকতেছে 3 cot স্কোয়ার a মাইনাস 1। তো দেখতেই পাচ্ছ আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এই জিনিসটাই রয়েছে। তো আমাদের প্রুফ করা হয়ে গেল। আমরা লিখে দিচ্ছি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড এবং ব্র্যাকেটে লিখে দিলাম শুট। আশা করি এই ম্যাথটা সবাই বুঝেছ। চলো এবার 6 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে যে একজন খেলোয়াড় 2 মিটার উচ্চতায় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল ছুঁড়ে মারলে। আচ্ছা, আমরা এখানে প্রত্যেকটা ইনফরমেশন লিখে ফেলতেছি। প্রথমে আমাদের একটি হাইট দেওয়া রয়েছে, তো এটাকে আমরা বলতেছি h1 সমান সমান 2 মিটার। তারপর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে থিটা সমান সমান 30 ডিগ্রি, এবং বলা হচ্ছে যে খেলোয়াড়টি 20 মিটার পার সেকেন্ড বেগে ক্রিকেট বল ছুঁড়ে মেরেছে। তো আমাদেরকে যে বেগের মানটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা লিখে ফেলতেছি ইউ ধরে, ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আর এই বেগটা কিন্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রয়েছে। আচ্ছা, অর্থাৎ বেগটা আমরা বলতে পারি কাজ করতেছে ঠিক এইভাবে, আনুভূমিকের সাথে বেগটা 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। এরপর বলা হয়েছে যে অপর একজন খেলোয়াড় 1 মিটার উঁচুতে বলটি ধরে ফেলে, তাহলে আমাদের h2 দেওয়া আছে 1 মিটার। আমরা যদি এটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে প্রথমে আমাদের একজন খেলোয়াড় ছিল, সে 2 মিটার উঁচুতে, অর্থাৎ এতটুকুকে আমরা বলতেছি 2 মিটার উঁচুতে সে বল ছুঁড়ে মেরেছে। তো সেই বলটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। আচ্ছা, আর এখানে ভূমি হতে 1 মিটার উচ্চতায় অপর একজন এই বলটি ধরে ফেলে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চিত্রটা। তো প্রশ্নে বলা হয়েছে যে খেলোয়াড় দুজনের মধ্যে দূরত্ব কত ছিল, অর্থাৎ এই ডিস্টেন্সটুকু প্রশ্নে জানতে চেয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল এটা স্টেপ বাই স্টেপ করবো। আমাদের যেহেতু দুইটা এইচ দেওয়া আছে, এখান থেকে আমরা জানি y ইকুয়াল টু হবে h2 মাইনাস h1। y হচ্ছে আমাদের যে উলম্ব সরণ সেটা বলতে পারি, এটা হচ্ছে h2 মাইনাস h1। তো h2 হচ্ছে আমাদের 1 আর h1 হচ্ছে 2, তাহলে পেয়ে যাব 1 মাইনাস 2 অর্থাৎ মাইনাস 1। এবার আমরা y এর একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে y ইকুয়াল টু uy, অর্থাৎ আমাদের যেই বেগ রয়েছে সেটার y অক্ষ বরাবর উপাংশ ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কিছুই না, আমরা যে সূত্র পড়েছিলাম যে h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটাই জাস্ট এখানে উলম্ব সরণ নিয়েছি, তাই বেগটাও উলম্ব বরাবর নিতে হবে। আচ্ছা, এবার uy এর মানটা কত হবে? আমরা বলেছিলাম যে বেগটা আনুভূমিকের সাথে
30 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে উলম্ব বরাবর উপাংশ হবে, বেগের মান ছিল 20, তাহলে এই বরাবর বেগের মান হবে 20 sin 30। উলম্ব বরাবর বেগের মানটা হবে 20 sin 30। আর আমরা কিন্তু এখানে সময়ের মানটা জানি না, তো টি এর জায়গায় টি লিখতেছি। আচ্ছা, এখানে ডি স্কোয়ার ছিল, এরপর মাইনাস হাফ ইন্টু জি হচ্ছে 9.8, তারপর হচ্ছে টি স্কোয়ার। তো সাইন 30 এর মান জানি হাফ, 20 ইন্টু হাফ এটা করলে আমরা পেয়ে যাব 10। তাহলে 10 টি মাইনাস 4.9, 9.8কে 2 দিয়ে ভাগ করলে আমরা 4.9 পাবো, ইন্টু হচ্ছে টি স্কোয়ার। আর এখানে ওয়াই থেকে যায়, আমরা কিন্তু একটু আগেই ওয়াই এর মানটা বের করেছিলাম, যেটা হচ্ছে -1। তো এখানে আমরা ওয়াই এর জায়গায় বসিয়ে দিলাম -1। এরপর আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসব, এই সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে যাব। তো মাইনাস এ পাশে চলে আসলে প্লাস হবে, অর্থাৎ 4.9 টি স্কোয়ার, তারপর প্লাস 10টি এ পাশে গেলে হবে -10টি। আর আগে থেকে কিন্তু আমাদের -1 ছিল, তো এখানে আমরা লিখে দিচ্ছি -1 = 0। তো এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করে টি এর মানটা বের করব। তো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে মেনু বা মোড অপশনে চলে যাব, তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশন অপশনে যেতে হবে, তো এর জন্য আলফা এ। আচ্ছা, এরপর এখানে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এজন্য আমরা পলিনোমিয়াল সিলেক্ট করব, অর্থাৎ 2-এ চাপ দিব। তারপর ডিগ্রি, তো ডিগ্রি হচ্ছে 2, সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই হচ্ছে ডিগ্রি, তো আমরা এখানে 2-এ চাপ দিলাম। এরপর জানতে চেয়েছে এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ টি স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে 4.9। তো আমরা এখানে 4.9 লিখলাম, তারপরে ইকুয়াল চিহ্ন দিব। এরপর হচ্ছে এক্সের সহগ অর্থাৎ টি এর সহগ, যেটা হচ্ছে -10। -10 লিখে ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর রয়েছে -1 ইকুয়াল। আরেকবার ইকুয়াল চিহ্ন দিলে আমরা কিন্তু এক্সের একটা মান অর্থাৎ টি এর একটা মান পেয়ে যাচ্ছি 2.136, বা বলতে পারি 2.14 সেকেন্ড। আমরা যদি দেখি আরেকটা মান কত আসে, দেখতে পাচ্ছি সেটা কিন্তু নেগেটিভ চলে এসেছে। সময়ের মান নেগেটিভ হতে পারে না, তাই আমরা এই মানটা নিব না, আমরা শুধুমাত্র পজিটিভ মান নিয়েই কাজ করব। আচ্ছা, টি এর মানটা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে বলেছিল যে খেলোয়াড় দুজনের মধ্যে দূরত্ব কত ছিল, অর্থাৎ এই আনুভূমিক দূরত্বটা আমাদের বের করতে বলেছিল। আমরা জানি এস = ভিটি। তো আমরা যেহেতু আনুভূমিক বরাবর দূরত্ব বের করতে চাচ্ছি, এসের জায়গায় এস লিখতেছি, আমাদের বেগটা নিতে হবে আনুভূমিক বরাবর, অর্থাৎ ইউএক্স। যেহেতু আনুভূমিক বরাবর দূরত্ব বের করতেছি, তাহলে বেগও নিতে হবে আনুভূমিক বরাবর, ইন্টু হচ্ছে টি। তো ইউএক্স এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। তো আমাদের বেগটা এই বরাবর কাজ করতেছিল, তাহলে এর আনুভূমিক বরাবর উপাংশ হবে 20 cos 30। আমরা জানি যেদিকে cos থাকে সেদিকে, যেদিকে অ্যাঙ্গেল থাকে সেদিকে cos নিতে হয়, তো আমরা এখানে cos নিব, 20 cos 30। ইউএক্সের মানটা হবে 20 cos 30 ইন্টু হচ্ছে টি। তো সময়ের মানটা আমরা একটু আগে পেয়েছি 2.14। আচ্ছা, এবার 20 ইন্টু cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2, √3/2 ইন্টু হচ্ছে 2.14। তো এখানে 2 আর 20 কাটলে হয় 10, তাহলে 10√3 ইন্টু হচ্ছে 2.14। তো এই গুণটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে দেখাচ্ছি, তাহলে 10√3 গুণ 2.14, তাহলে আমরা পেয়ে গেলাম 37.065, বা বলতে পারি 37.07 বলা যায়। আমরা বলতে পারি যে আমাদের সরণ হবে বা আনুভূমিক দূরত্ব হবে 37.07 মিটার। আমাদের প্রশ্নে এই মানটা জানতে চেয়েছিল, তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনুভূমিক দূরত্ব। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছ। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি নিরপেক্ষ মুদ্রার টসের ফলের উপর ভিত্তি করে তুমি হয় জীববিজ্ঞান নতুবা পরিসংখ্যান বিষয়ে রেজিস্ট্রেশন করলে। তার মানে আমরা ধরে নিচ্ছি মুদ্রার যে দুটি পৃষ্ঠ রয়েছে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। ধরে নিচ্ছি যে আমরা হেড পেলে জীববিজ্ঞান নিব আর টেল পেলে পরিসংখ্যান নিব। তাহলে এখানে জীববিজ্ঞান এবং পরিসংখ্যান প্রত্যেকটি পাওয়ার সম্ভাবনা কিন্তু 1/2 করে।
আমরা এখানে লিখতেছি যে পি অফ জীববিজ্ঞান, এখানে মুদ্রা টস করার ফলে জীববিজ্ঞান পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। তাহলে এটাকে বলতে পারি পি অফ জীববিজ্ঞান ইকুয়াল টু হচ্ছে 1/2। একইভাবে আমরা বলতে পারি পি অফ পরিসংখ্যান, টসের ফলে পরিসংখ্যান আসার সম্ভাবনা হবে 1/2। এরপর বলা হয়েছে যে জীববিজ্ঞান রেজিস্ট্রেশন করলে A+ পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দেখো সম্ভাবনাটা অ্যাকচুয়ালি কার, সম্ভাবনাটা হচ্ছে A+ পাওয়ার। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে দেখি যে সম্ভাবনা হচ্ছে A+ পাওয়ার, এবং আমরা যদি জীববিজ্ঞান সিলেক্ট করি তাহলে A+টা আগে লিখব এবং জীববিজ্ঞানটা পরে লিখব। এইটার মান হচ্ছে 1/4। প্রশ্ন বলা ছিল যে জীববিজ্ঞান সিলেক্ট করলে A+ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এই জিনিসটাকে আমরা এভাবে লিখি। এরপর দেওয়া রয়েছে যে পরিসংখ্যান যদি সিলেক্ট করা হয় তাহলে A+ পাওয়ার সম্ভাবনা হাফ। তো এটাকে আমরা লিখতে পারি সম্ভাবনা হচ্ছে আগের মতোই A+ পাওয়ার। তাহলে প্রথমেই A+ লিখে নিব, এরপর পরিসংখ্যান লিখব। তাহলে A+ / পরিসংখ্যান ইকুয়াল টু হচ্ছে 1/2। আচ্ছা, তাহলে এবার জিজ্ঞেস করেছে যে তোমার জীববিজ্ঞানে A+ পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এই জিনিসটা আমরা এবার করব। আচ্ছা, এবার যেহেতু জীববিজ্ঞানে A+ পাওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে, তাহলে এই সম্ভাবনাটা হবে উপরে আমাদের লিখতে হবে এইটা এবং এইটার গুণফল। জীববিজ্ঞানে A+ পাওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে, তাই আমরা এইটা এবং এইটা দুটোর গুণফল লিখব, অর্থাৎ 1/4 ইন্টু হাফ। আর নিচে হবে মোট সম্ভাব্য ফলাফল। তো মোট ফলাফলের ক্ষেত্রে জীববিজ্ঞানেরটা তো আগে লিখতে হবেই, অর্থাৎ 1/4 ইন্টু 1/2 লিখতে হবে। এরপর প্লাস পরিসংখ্যানেরটাও লিখতে হবে। পরিসংখ্যানেরটা মানে হচ্ছে পরিসংখ্যানের সম্ভাবনা ইন্টু পরিসংখ্যানে A+ পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ হাফ ইন্টু হাফ। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি প্লাস হাফ ইন্টু হাফ। এবার যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে উপরে পেয়ে যাচ্ছি 1/8 আর নিচে পাবো 1/8 প্লাস 1/4, 1/8 প্লাস 1/4। আচ্ছা, তো এরপর বুঝতে পারতেছো নিচে আমাদের লসাগু করতে হবে। তো লসাগু করলে এখানে 4 এবং 8-এর লসাগু হচ্ছে 8। তো লসাগু করলে এখানে থাকবে 1 প্লাস এখানে হবে 2। আচ্ছা, এবার দেখো এই 8 এবং এই 8 কিন্তু কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 1 প্লাস 2 অর্থাৎ 3। তাহলে জীববিজ্ঞানে A+ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, অথবা এটাকে পার্সেন্টেজে নিলে আমরা বলতে পারি 33.33%। তো 1/3 পর্যন্ত করলেই হবে। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে যে 6 জন গণিত এবং 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যাতে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। তাহলে দেখো আমাদের গণিতের ছাত্র হচ্ছে 6 জন এবং পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের ছাত্র হচ্ছে 4 জন। তো এদেরকে নিয়ে আমাদেরকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেন গণিতের ছাত্র সবচাইতে বেশি থাকে। তো প্রথমে যে উপায়টা সেটা হচ্ছে আমরা 6 জনই গণিতের স্টুডেন্ট নিব, ফিজিক্সের কাউকে নিব না, অর্থাৎ ফিজিক্সের 0 জন। 2 নাম্বারটা হচ্ছে আমরা গণিতের 6 জন থেকে 5 জনকে নিব এবং ফিজিক্সের 4 জন থেকে 1 জনকে নিব। 3 নাম্বার উপায়টা হচ্ছে আমরা গণিতে 6 জন থেকে 4 জনকে নিব এবং ফিজিক্সে 4 জন থেকে 2 জনকে নিব। আমাদের কিন্তু মোট 6 জন নিতে হবে। এরপর আমরা যদি চিন্তা করি যে গণিতের 6 জন থেকে 3 জন নিব, তাহলে ফিজিক্সেরও 4 জন থেকে 3 জন নিতে হবে। তাহলে কিন্তু গণিতের সংখ্যাগরিষ্ঠতা থাকতেছে না, তাহলে এই উপায়টা কিন্তু হবে না। অর্থাৎ আমরা যদি চাই যে সবচাইতে বেশি শিক্ষার্থী গণিত থেকে আসবে, তাহলে আমরা এই 3টা উপায় করতে পারি। আচ্ছা, তো বলেছে যে মোট কত প্রকারে কমিটি গঠন করা যাবে। তাহলে আমাদের প্রথম উপায় হচ্ছে 6 জনের থেকে 6 জনই সিলেক্ট করা, অর্থাৎ 6C6, এবং তখন আমাদেরকে ফিজিক্সের 4 জন থেকে 0 জনকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ 4C0।
এটা একটা উপায়। তারপর হচ্ছে প্লাস গণিতের 6 জন থেকে 5 জনকে সিলেক্ট করব, তাহলে লিখতে হবে 6C5 ইন্টু ফিজিক্সের 4 জন থেকে 1 জনকে সিলেক্ট করব, তাহলে লিখব 4C1। এরপর আরেকটা উপায়, সেটা হচ্ছে 6 জন থেকে 4 জনকে অর্থাৎ 6C4 ইন্টু ফিজিক্সের 4 জন থেকে আমরা 2 জনকে সিলেক্ট করব, তাহলে লিখতে হবে 4C2। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের মোট উপায়। তো যেহেতু 3টার মধ্যে যে কোনো একটা করা যায়, প্রত্যেকটাই কিন্তু অথবা আকারে আছে, এই জন্য মাঝখানে আমরা যোগ দিয়েছি। আচ্ছা, তো এবার এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের রয়েছে 6C6। তো সি লেখার জন্য আমাদেরকে ফার্স্টে শিফটে চাপ দিতে হবে, এরপর ভাগ চিহ্নে চাপ দিলেই কিন্তু সি লেখা চলে আসবে। তাহলে 6C তারপরে আবারও 6 ইন্টু হচ্ছে 4C0, তাহলে 4C তারপর হচ্ছে 0। এবার ইকুয়াল চিহ্নে চাপ দিলে আমরা পেয়ে গেলাম 1, অর্থাৎ এতটুকুর মান হচ্ছে 1 প্লাস তারপরে হচ্ছে 6C5। তো আমরা এখানে লিখতেছি 6C5 তারপর হচ্ছে প্লাস 4C1, তাহলে আমরা পেয়ে যাব 10, অর্থাৎ আমাদের এতটুকুর মান আসতেছে 10। তারপর হচ্ছে প্লাস 6C4। আচ্ছা, আমরা এবার লিখতেছি 6C4 ইন্টু হচ্ছে 4C2, তাহলে মানটা পেয়ে গেলাম 90। আমরা এখানে লিখে দিচ্ছি 90। এবার সবগুলো যোগ করলে 90 আর 10 100 আর 1 যোগ করলে 101, অর্থাৎ আমরা মোট 101 উপায়ে এই কমিটি গঠন করতে পারি। তো এরই মাধ্যমে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল রিটেন কোশ্চেন সলভ করা হয়ে গেল। আশা করি সবাই সবগুলো ম্যাথ বুঝতে পেরেছ। যারা এর পূর্বে আমাদের খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ক্লাসগুলো করনি এবং কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ক্লাসগুলো করনি, তারা স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে ক্লাসটি করতে পারবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।